হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরপরে আমরা পড়ব ওয়ার কাকে বলে। ওয়ারের সংজ্ঞাটা দেখো একবার। এক বা একাধিক লেটার পাশাপাশি সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত হয় তখন তাকে ওয়ার বা শব্দ বলে। যেমন ধরো ক্যাট, রেড ইত্যাদি। তাহলে সংজ্ঞা থেকে কি বোঝা যাচ্ছে? শুধু কয়েকটা লেটার নিলেই হবে না, তার অর্থ প্রকাশিত হতে হবে। যেমন ধরো আমি নিলাম বি, ই, কে। এখানে কটা লেটার আছে? বি একটা লেটার, ই একটা লেটার, কে একটা লেটার, টোটাল হচ্ছে 3টা লেটার। এই লেটারগুলোকে আমরা পাশাপাশি লিখছি নাকি ওপর নিচে লিখছি? নিশ্চয়ই পাশাপাশি লিখছি। তাহলে পাশাপাশি লেখার পর এর কি কোনো অর্থ তৈরি হচ্ছে? বি, ই, কে, এর কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। তাহলে কি এটা কি কোনো ওয়ার হলো? ওয়ার হলো না, কারণ ওয়ার হতে গেলে এর একটা অর্থ প্রকাশিত হতে হবে। এর তো কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, তাই এটা কোনো ওয়ার্ড নয়। কিন্তু যদি ধরো আমি সি একটা লেটার নিলাম, এ একটা লেটার নিলাম, টি একটা লেটার নিলাম, এখানে কটা লেটার আছে? 3টা লেটার। এবার 3টা লেটার মিলে একটা অর্থ তো প্রকাশিত করছে। ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। তাহলে এর অর্থ প্রকাশিত হচ্ছে, সেই কারণে একে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা ওয়ার্ড। এই ওয়ার্ডে কটা লেটার আছে? এই যে ক্যাট একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে কটা লেটার আছে? 3টা লেটার। সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার। এখানে 3টা লেটার আছে, আর টোটালটা মিলে কটা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে ক্যাট হচ্ছে একটা ওয়ার্ড। এই ক্যাটের মধ্যে আছে 3টা লেটার। বোঝা গেছে ওয়ার্ড সম্বন্ধে? দেখো এরপর এই ওয়ার্ডগুলোকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কি তৈরি হবে? সেন্টেন্স তৈরি হবে। তাহলে সেন্টেন্সের সংজ্ঞায় আমরা কি দেখতে পাবো? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই প্লে ক্রিকেট। এবারে একটা কথা মনে রাখবে যে শুধু পাশাপাশি বসালে হবে না, মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন ধরো আমি যদি বলি গো, হি, অ্যাপল, ওয়ার্ক। দেখো এখানেও আমি একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, টোটাল 4টা ওয়ার্ড নিয়েছি। এটাকে পাশাপাশি বসিয়েছি, কিন্তু এই পাশাপাশি বসানোর পরে পুরো যে 4টা ওয়ার্ড আছে সেটা মিলে কি কোনো মনের ভাব প্রকাশ করছে? কিছুই বোঝা যাচ্ছে না। গো মানে কি? যাওয়া, হি মানে কি? সে, অ্যাপল মানে অ্যাপল, ওয়ার্ক মানে কাজ করা। তাহলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি পাশাপাশি বসালেই ওয়ার্ডগুলোকে সেটা সেন্টেন্স হবে না। তার জন্য ওয়ার্ডগুলোকে একসাথে মিলে একটা মনের ভাব প্রকাশ করতে হবে। যদি মনের ভাব প্রকাশ করতে পারে তবে তাকে আমি সেন্টেন্স বলবো, যদি না পারে তাহলে তাকে আমি সেন্টেন্স বলবো না। এই যে ওয়ার্ডগুলো বসে গেছে পাশাপাশি, এর দ্বারা কি কোনো মনের ভাব প্রকাশ করছে বা কোনো অর্থ বোঝাচ্ছে? কোনো বোঝাচ্ছে না, সেই কারণে এটা কোনো সেন্টেন্স নয়। কিন্তু এখানে দেখো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে এখানে কটা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। আই একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ক্রিকেট একটা ওয়ার্ড। পাশাপাশি বসানোর পরে এই 3টা ওয়ার্ড মিলে একটা মনের ভাব প্রকাশ করছে যে আমি ক্রিকেট খেলি। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, কারণ এটা পাশাপাশি বসার পর সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে। কিন্তু এখানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসার পর কোনো মনের ভাব প্রকাশ করতে পারছে না, তাই এটা কোনো সেন্টেন্স নয়, এটা হলো একটা সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে ওয়ার্ড থেকে আমরা কি পাই? ওয়ার্ড থেকে আমরা পাশাপাশি বসানোর পরে সেন্টেন্স পাই। এবার এই সেন্টেন্স গঠন করার নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি? দেখো সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট। প্রথমে কে বসে? সাবজেক্ট বা কর্তা। তারপরে কে বসে? ভার্ব বসে, ভার্ব বা ক্রিয়া। তারপরে কে বসে? অবজেক্ট বসে, অবজেক্ট বা কর্ম। এই নিয়ম মেনে ইংরেজিতে যত ধরনের সেন্টেন্স লেখা হয় এই নিয়ম ফলো করে চলে। একে সংক্ষেপে কি বলা হয়? এস ভি ও। এই এস ভি ও মনে রাখলেই মনে থাকবে যে এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেগুলো পরে জানবে, কিন্তু নিয়মটা অবশ্যই মনে রাখবে। সেন্টেন্স গঠন করার নিয়মটা কি? এস ভি ও, সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে অবজেক্ট।
এটা এই নিয়ম মেনে মানছে না, এই যে এই ওয়ার্ডগুলো এই নিয়ম মেনে বসেনি এবং মনের ভাব প্রকাশ করছে না, সেই কারণে এটা কোনো সেন্টেন্স নয়। কিন্তু এটা নিয়মও মানছে আর মনের ভাব প্রকাশ করতে পারছে, তাই এটা হচ্ছে একটা সেন্টেন্স। বোঝা গেছে?